ঠিক আছে, ক্লাসটা রেকর্ড করতেছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আমরা গত ক্লাস করছিলাম হোমের ক্লিপবোর্ড ফন্ট ফলো করিয়েন, স্ক্রিনটা ফলো করিয়েন। আমি হোমের মোটামুটি সব শেষ করে দিছিলাম, বা যারা আমার অফলাইনে আছেন আপনারাও অবশ্যই এগুলা জানার কথা। ওকে, তাইলে হোমের ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ স্টাইল, তারপরে হচ্ছে চেঞ্জ স্টাইল, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট, এগুলা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই নাকি ভাই? হাবিব ভাই, এগুলা নিয়ে কোনো সমস্যা আছে? হাবিব ভাই ভয়েস অন করে রাখেন, এগুলো সমস্যা আছে কিনা? হ্যালো, আমার কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে কিনা কেউ জানাবেন। যাচ্ছে। ঠিক আছে, কথা বলিয়েন। চলেন আমরা আজকের ক্লাস যেটা করব সেটা হচ্ছে ইনসার্টের ফার্স্ট হচ্ছে কভার পেজ থেকে শুরু করে আমি চার্ট বা হাইপারলিংক বুকমার্ক পর্যন্ত একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, পুনরায় একটু রিভিশন হবে। চলেন, ফার্স্ট হচ্ছে কভার পেজ বলতে আমরা যেটা বুঝি যে কোনো বইয়ের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটাকে কভার পেজ বলে। তো কভার পেজ আমরা দুইভাবে বানাবো। একভাবে হচ্ছে কভার পেজে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যেমন 3টা 6টা 9টা 12 15টা এখানে কভার পেজ অলরেডি রেডি করা আছে। তো যেগুলা রেডি করা থাকে এগুলা হচ্ছে আমাদের জন্য ইজি। হ্যাঁ, আমি যদি এখান থেকে যে কোনো একটা কভার পেজ আমার পছন্দ হয় আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে যেমন এখানে চলে আসছে টাইপ দ্য কোম্পানির নেম, আপনি এখানে ধরেন আপনার কোম্পানির নামটা লাগাইতে পারেন। ঠিক আছে, ওকে। এরপর টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আপনি কিসের বই বানাবেন, যেমন আমি লিখতে পারি অফিস কোর্স শিট, অফিস কোর্স শিট। তারপর লেখা আছে ডকুমেন্ট সাবটাইটেল, এখানে হচ্ছে ধরেন আমার বইয়ের ভিতরে কি আছে আমি এখানে এই টাইপের কিছু হেডিং এখানে অ্যাড করতেছি সামনে। ওকে, ওকে ইটিসি। এরপরে হচ্ছে নাম লেখা আছে, দেন ইয়ার লেখা আছে, এরপরে লেখা আছে ধরেন টাইপ দ্য কোম্পানি অ্যাড্রেস, এখানে আমরা লাকসাম কুমিল্লা লাগাই দিলাম। তো সেক্ষেত্রে এই যে বিষয়টা কভার পেজ বলতে কি বলছিলাম, যে কোনো বইয়ের সামনের পেজ, তার মানে আপনি কভার পেজ যখন কাজ করতে যাবেন তো সেক্ষেত্রে এখানে আমরা আগে যে কোনো একটা বই যদি ফলো করি, যেমন আপনি যদি ক্লাস 5-এর বাংলা বইয়ের কথা চিন্তা করেন বা একটা ডায়েরির কভার পেজের কথা চিন্তা করেন, তো এগুলো চাইলে আপনি দেখে দেখে এখানে করতে পারেন। তো দেখে দেখে কোনটা করবেন, যেটা দেখে দেখে করবেন সেটা হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিজের মতো করে অন্য একটা কাগজ বা অন্য একটা বইয়ের শিটের কভার পেজ দেখে আপনি এখানে ট্রাই করবেন, গেলে এটা। আর যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ইনসার্ট থেকে যে কভার পেজগুলো তৈরি করা আছে এগুলো চাইলে আপনি যেটা আমি একটু আগে দেখালাম নিজের মন মতো করে একটু এডিটিং করতে পারবেন। অর্থাৎ যেটা এডিট করবেন এটা হচ্ছে শুধুমাত্র তাদের ডিজাইনকে আপনি কাস্টমাইজ করবেন। আর এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কি করবেন, একটা খালি পেজ নিয়ে এটাতে আপনি ওই অন্য বই দেখে অন্য বইয়ের শিট দেখে কভার পেজটা কীরকম আছে এগুলো একটু ধারণা নিলেই কাজটা করতে পারবেন। এই হচ্ছে আমাদের কভার পেজের আলোচনা। এরপরে আসেন কভার পেজের পরে হচ্ছে আমাদের যেটা যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে নতুন পেজ খোলা। উদাহরণ আমার এখানে অলরেডি এখন 2টা পেজ খোলা আছে, 2টা পেজ। আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে নতুন আরেকটা পেজ খুললো। ওকে, এটা কাজে শেষ, এটা এখানেই শেষ। এরপর হচ্ছে পেজ ব্রেক, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন নতুন করে আরেকটা পেজ খুলে গেল। তার মানে ব্ল্যাঙ্ক পেজ দিয়েও পেজ খোলে, আবার পেজ ব্রেক এটা দিয়েও পেজ খোলে, শেষ, এই দুইটার কাহিনীও শেষ। আর এটা নর্মালি আমরা এটা দুইটা কাজ না করলেও আপনি যখন এক পেজ কাজ করবেন এন্টার দিতে দিতে অটোমেটিক নিচের দিকে পেজ চলে আসবে অনলাইন, গেল এটা। এরপরে আসেন যেটা পরের অপশন লেখা আছে টেবিল। টেবিলের কাজটা কি?
টেবিল হচ্ছে আমরা বিভিন্ন রকম হাজিরা খাতা তৈরি করতে আমাদের টেবিল প্রয়োজন হয়, অথবা আপনি যখন একটা স্টুডেন্টদের ক্লাস রুটিন তৈরি করবেন সেক্ষেত্রে আমাদের টেবিল দরকার হতে পারে। তো টেবিল আনার জন্য আমরা চলে আসবো আবার সেম ইনসার্ট, এরপর লেখা আছে টেবিল। টেবিলে যখন যাবেন, যাওয়ার পরে আপনার এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। সরাসরি এখান থেকে আনলে যেমন এদিকে আছে সর্বোচ্চ 10টা আর নিচের দিকে আছে সর্বোচ্চ 8টা। এখন এর বেশি যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখান সামনে থেকে না এনে আপনি চলে আসবেন ইনসার্ট টেবিল। ওকে, ইনসার্ট টেবিলে যখন ক্লিক দিবেন এখানে সুন্দরভাবে অপশন চলে আসে, যেখানে ফলো করেন লেখা আছে নাম্বার অফ কলাম। কলাম মানে হচ্ছে যেগুলো উপরে নিচে লম্বালম্বিভাবে থাকে, আর নাম্বার অফ রো কোনটা, রো হচ্ছে শোয়ানো যেটা থাকে, হ্যাঁ পাশাপাশি থাকে আর কি। উদাহরণ আমার ধরেন 10টা কলাম দরকার, সো 10টা কলাম দরকার, আবার ধরেন 10টা আমার রো দরকার, সেক্ষেত্রে 10 লিখে আমি ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের সামনে পেজের মধ্যে অলরেডি টেবিল চলে আসছে। এখন টেবিলের অনেকগুলো কাহিনী আছে। এক নম্বরে হচ্ছে টেবিল যদি আমার ধরেন একটা নিচের দিকে বাড়াতে হয়, যে নিচের দিকে 10টা নিচ্ছি, আমার আবার আরেকটা টেবিল দরকার, তাহলে আমরা লাস্ট ঘরের বাহিরে ক্লিক করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার চাপ দিব, আরেকটা টেবিল চলে আসছে, গেল এটা। এখন যদি অনেকগুলো দরকার হয়, যে 4-5টা দরকার, তাহলে বারবার এন্টার দিতে দিতে তো টাইম লস। তাহলে কি করবেন, একবারে ভিতরের ক্লিক দিবেন, টেবিলের ভিতরে ক্লিক করে কিবোর্ড থেকে যখন ট্যাব TAB এটা যখন চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন অনেকগুলো টেবিল বাড়তে থাকবে। এটা হচ্ছে নিচে বাড়ানোর প্রসেস। আর আপনি যদি কলাম বাড়ান সেক্ষেত্রে হচ্ছে এখানে একটু ফলো করেন, টেবিল ডিজাইনে আছি আমরা, ডিজাইন থেকে একেবারে ডান পাশের লাস্ট কর্নার লেখা আছে ইরেজার, আর একটা হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করলে একটা পেন্সিল শো করবে, আর এই পেন্সিলটা দিয়ে আপনি যদি এখানে লম্বা করে ড্র করেন, দেখা গেছে আর একটা আপনি কলাম বাড়াতে পারতেছেন এই জায়গায়, ঠিক আছে। এখন কোনো কারণে টেবিল যদি আপনার মুছতে হয় বা টেবিল যদি একটু ছোট বড় করা দরকার হয়, তখন প্রত্যেকটা টেবিলের উপরে যখন আসবেন বা রো এর উপরে যখন আপনি কার্সরটাকে আনবেন, একটা এরকম প্লাসের মতো শো করে, এটা চাপ দিলে এদিকে আসবে, চাপ দিয়ে যখন আবার টান দেবেন এদিকে আসবে, হ্যাঁ এটা আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করতে পারবেন, গেল এটা। এরপরে আসেন যদি টেবিল মুছতে হয়, ধরেন আমি এই 2 ঘরটা একটু কাটে দিব, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ইরেজারে আসবেন, ইরেজার থেকে যখন একটা রাবার পাবেন, এই রাবার দিয়ে সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন মোছা যাচ্ছে। অ্যান্ড কোনো কারণে যে একটা ভুলে কাটছি আবার দিতে হবে, তাহলে পরে লেখা আছে ড্র টেবিল, তো ড্র টেবিলে ক্লিক করলে আবার এখানে চাইলে আপনি ড্র করতে পারেন। তার মানে আমরা বুঝলাম ইরেজার দিয়ে মুছবে, ড্র টেবিলে আঁকবে। এখন কোনো কারণে যদি একটা ঘর আপনি হাইলাইট করতে চান আলাদাভাবে, তাহলে ড্র টেবিলের সাথে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে এখানে, যেমন ড্র বর্ডার লেখা, এই অপশন থেকে আপনি দেখেন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আমরা দেখলাম। তো এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর যদি এখান থেকে টান দিই, এটা হচ্ছে ভিন্নভাবে একটা ডিজাইন, অর্থাৎ আমি নির্দিষ্টভাবে একটা ঘরকে যদি মার্ক করতে চাই, তাহলে আপনি চাইলে এইভাবে ঘরটাকে মার্ক করতে পারেন। আবার গেল এটা। দ্বিতীয় হচ্ছে যদি কালার করতে চান, তাহলে এখানে কালার অপশন লেখা আছে, কালারে যাবেন, যাওয়ার পরে আপনি একইভাবে যখন আবার ড্র করবেন তখন দেখবেন কালার সহকারে ঘরটা আসতেছে। তাহলে এটা হচ্ছে আপনি টেবিলের বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারবেন এইভাবে। তাহলে মূল হচ্ছে কি, আমরা ইনসার্ট থেকে টেবিলে গেলাম, ইনসার্ট টেবিলে গেলাম, নাম্বার অফ কলাম রো লিখে ওকে দিলে আসবে। এরপরে আপনি যদি বাহিরে ক্লিক করেন, ডিজাইন নামে কোনো অপশান পাবেন না, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা টেবিলে যাই, টেবিলে গেলে আমাদের সরাসরি টেবিলটা অ্যাড হবে না, হ্যাঁ, বা ডিজাইন আপনি করতে পারবেন না। তাহলে বাহিরে ক্লিক করলে তো কোনো ডিজাইন নামে অপশন নেই, কিন্তু ভিতরে যদি ক্লিক করেন দেখবেন এখানে ডিজাইন আসছে। এবার আপনি ইরেজার ড্র টেবিল, পাশে এখানে ড্র বর্ডার যে লেখা আছে, এগুলো থেকে বিভিন্ন রকম চাইলে ডিজাইন করতে পারেন, এই যেরকমটা ড্র করবেন এরকম। এখন কোনো কারণে যদি বেশি এলোমেলো হয়ে যায়, তখন কি করবেন, কিবোর্ড থেকে Ctrl Z দিবেন, ব্যাস আগের অবস্থায় যাবে, গেল এটা। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে, এখানে যেমন এটা হচ্ছে কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম, এখন এক এক ঘর এক এক রকম ছোট বড় হয়ে আছে। আপনার যদি মনে হয় যে সবগুলা কলাম আপনাকে আবার অ্যাকোরেট করবেন, মানে অ্যাভারেজ ঘর সমান করে ফেলবেন কলামগুলা, তাইলে কি করবেন, পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করার পরে সিলেক্টের উপরে মাউসের ডান সাইড মানে রাইট সাইড ক্লিক করলে দুইটা অপশন দেখা যায়, দেখেন একটা হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউট রো ইভেনলি। রো মানে হচ্ছে শোয়ানোগুলা, কলাম মানে হচ্ছে দাঁড়ানোগুলা। তো আমি যদি কলাম ইভেনলি দিই, এখন দেখেন অ্যাকোরেট আবার সকল কলামগুলো সেম হয়ে গেল, ক্লিয়ার, গেল এটা। সেমভাবে রো চাইলে আপনি এভাবে যদি বড় ছোট করে ফেলেন, তাহলে আবার পুরো টেবিল সিলেক্ট করে রাইট সাইড ডিস্ট্রিবিউট রো ইভেনলি দিলে রোগুলো আবার সমান হয়ে গেল। উল্টাপাল্টা করে ফেললে এটা এভাবে ঠিক করে নিতে পারেন। ওকে, আমি টেবিলটা কেটে দিলাম।
এরপরে আসেন পিকচারের কাহিনীটা আমি শর্টে শেষ করে দিচ্ছি। যেমন পিকচারে আসবেন, আসার পরে আপনার কম্পিউটারে কোন জায়গায় ছবি আছে আপনি লোকেশনগুলো খুঁজে বের করবেন। আপনার পার্সোনাল ল্যাপটপ হলে অবশ্যই আপনি খুঁজে পাবেন যে ছবিটা কোথায় আছে। কিয়া কো এরপরে আপনি এখান থেকে ধরেন আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে যে কোনো একটা ছবি নিলাম। তা একটা ছবি আনলে আমাদের ফার্স্ট কাজ কি মনে রাখবেন, এটা যারা আমার অফলাইনে ক্লাস করছেন আপনাদের যদি ধারণা থাকার কথা এগুলো। তো সেক্ষেত্রে পিকচার যখন আমরা নিলাম, নেওয়ার পরে সর্বপ্রথম ফরম্যাট শো করলো। বিষয়টি ক্লিয়ার হবেন যদি আমি ডিজাইন টেবিল থেকে যদি সরাসরি টেবিল নিই, টেবিলের ভিতরে ক্লিক করলে ডিজাইন শো করে, এটা এক্সট্রা অপশন। আর যদি আপনি পিকচার নেন, পিকচার নিলে ফরম্যাট শো করে, অর্থাৎ টেবিল ছাড়া ডিজাইন দেখা যাবে না, আর পিকচার ছাড়া ফরম্যাট দেখা যাবে না, মাথায় রাখবেন। আপনি পিকচার না এনে যদি ফরম্যাট খুঁজেন পাবেন না, বা পিকচার এনে বাহিরে ক্লিক করে ফরম্যাট খুঁজেন তাও পাবেন না। তাহলে কি করতে হবে, আমরা পিকচার আনলাম, পিকচার আনার পর আপনি ফরম্যাটে চলে আসবেন। ফরম্যাট থেকে এখানে দেখেন এইদিকে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, অ্যারেঞ্জের উপরে লেখা আছে টেক্সট ট্র্যাপিং। ফার্স্ট কাজ এই টেক্সট ট্র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন। এখন দেখেন ইজিলি এটা মুভ হচ্ছে, তার মানে এর আগে কিন্তু আমি চাইলেও মাউস দিয়ে চাপ দিয়ে এটা নাড়াচাড়া করা যেত না। তাহলে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, এগুলো এটা। তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করার পর আপনি চাইলে এটাকে ছোট করেন, বড় করেন, বা একদিকে যে কোনো একটা পাশে রাখেন, এটা আপনার নিজের ইচ্ছা। কোনো কারণে ধরেন আমি একটা লেখা এখানে লিখলাম, লেখার পরে এইটাকে এখানে রাখলাম। এখন যদি আপনার এমন প্রয়োজন হয় যে পিকচারটাকে পিছনে দিব, লেখাটাকে উপরে আনবো, অর্থাৎ পিকচারটাও দেখা যাবে লেখাটাও দেখা যাবে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফরম্যাটেই আসবেন আবার, দেন এই অ্যারেঞ্জের উপরে আবারও টেক্সট ট্র্যাপিংয়ে ঢুকে এখান থেকে লেখা আছে বিহাইন্ড টেক্সট। সো বিহাইন্ড টেক্সট একটা ক্লিক দিবেন, দিলে এখন দেখেন পিকচারের উপরে লেখাটা চলে আসছে। ব্যাস, এখন আমি চাইলে পিকচারের উপরে সুন্দরভাবে লিখতে পারতেছি, গেল এটা। এরপরে আসেন যদি ছবিটাকে বিভিন্ন কাস্টমাইজ করতে চান, যেমন এখানে ক্রপ লেখা, ক্রপ মানে কাটাকাটি, আপনি চাইলে এটাকে এক সাইড কেটে দিতে পারতেছেন, হ্যাঁ, বিভিন্ন রকম করতে পারবেন এটা। ওকে, এখনও জয়েন হয় অনেকে, তাহলে চাইলে আমরা ক্রপ করলে এইভাবে ছবির বিভিন্ন অংশ কাটাকাটি করতে পারি। এরপর হচ্ছে রুটেড লেখা, এগুলা আপনারা একটু দেখে নেবেন ভালো করে, উপরে যে অপশানগুলো আছে পড়ে কাজ করতে পারবেন। যেমন রুটেড, এটাকে ডান পাশ উপরে নিচ ডান দিক বাম দিক করা যাবে খুব সুন্দরভাবে, গেল এটা। এরপর হচ্ছে পিকচার শেপ, অর্থাৎ ছবিটাকে যদি আপনি চান যে বিভিন্ন রকমের শেপস ইউজ করবেন, তাহলে পিকচার শেপসে ঢুকলে এখানে যেমন একটা সার্কেল আকার হয়ে গেল গোল, তারপরে এইটা আরেকটা স্টাইল, এরপরে এটা আরেকটা স্টাইল, বিভিন্ন রকম স্টাইল আছে, আপনার যে স্টাইল ভালো লাগে আপনি চাইলে একটা পিকচারকে ওই রকম কাস্টমাইজের একটা ফ্রেম অ্যাড করতে পারেন। দেন পিকচার বর্ডার, এখান থেকে চাইলে পিকচারের বিভিন্ন রকম বর্ডার ইউজ করলাম, আবার এখান থেকে আমি বর্ডার কালার দিলাম। এই সেম পিকচার শেপটা যদি 2010 হয়, উইন্ডোজ 10 ভার্সন হয় বা 10 ভার্সনের সফটওয়্যার হয়, তাহলে এটা এখানে থাকবে না। তাহলে কি করতে হবে, সেটার ক্ষেত্রে এইগুলা থাকবে, এই যে পিকচার স্টাইল লেখা এই জায়গায়, এই স্টাইলটা থাকবে, হ্যাঁ, এই পিকচার স্টাইল যেটা লেখা আছে এটা থাকবে এখানে। এই যে পিকচার স্টাইল লেখা, এই পিকচার স্টাইলটা মূলত 2010-এ থাকবে, আর 2007-এর মধ্যে এই চেঞ্জ পিকচার যেটা লেখা আছে এটা থাকবে, অর্থাৎ 10-এর মধ্যে এটা থাকে না, আপডেট করছে আর কি এরকম। এবারে আসেন, আপনি চাইলে এগুলাকে আবার বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারতেছেন, গেল এটা। এরপরে এখানে এটা দরকার নেই, চেঞ্জ পিকচার মানে হলো ধরেন পিকচার বর্ডার ঠিক থাকবে, জাস্ট ছবি চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ পিকচারে গেলাম, দেন আমি চাইলে আদারওয়াইজ অন্য যে কোনো একটা ছবি ইউজ করে দিলাম, ব্যাস হয়ে গেল। রিসেট মানে যত ডিজাইন করছি এটাতে ক্লিক করলে সকল ডিজাইনগুলো চলে গেল। ব্রাইটনেস, যদি ছবি অন্ধকার মনে হয় আপনি চাইলে একটু এখান থেকে ব্রাইটনেস বাড়াইতে পারেন, বেশি হয়ে গেলে একটু কমাই দিচ্ছি, ওকে। এরপরে কন্টেস্ট, এখানে চাইলে আপনি ছবিটাকে আর একটু উজ্জ্বল করতে পারতেছেন, হ্যাঁ, যদি ঝাপসা বোঝা যায় এখান থেকে চাইলে একটু উজ্জ্বল করতে পারেন। রিকালার, এখান থেকে চাইলে সাদা কালো বিভিন্ন রকম ডিজাইন আছে, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, গেল এইটা কেটে দিলাম, ওকে। এরপরে আসেন, আমরা মোটামুটি পিকচার শেষ করছি, এরপরে হচ্ছে কি লেখা আছে, ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজটা কি, অর্থাৎ পিকচারে যদি নিজের পার্সোনাল ল্যাপটপ হয় বা আদারওয়াইজ অন্য কোনো ল্যাপটপ হয়, যদি কখনো দেখেন যে পিকচারের সকল ফাইলগুলো খুঁজলেন বাট ছবি নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি ক্লিপ আর্টে আসবেন। ক্লিপ আর্টে আসলে এখানে এদিকে লেখা আছে ক্লিপ আর্ট, আর গোতে যাবেন, গোতে গেলে এখানেও বিভিন্ন রকম ছবি আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম শেপ ক্লিপ আর্টে পাওয়া যায়। যদি পিকচার থেকে ছবি না পান তাহলে ক্লিপ আর্ট থেকে ইউজ করতে পারেন, এইগুলো এটা। একটু সময় নেই আমার এখানে, একটু লাইনে থাকবেন,
জুবাইর হাত তোলা দিছো কেন? বন্ধ করবো কেমনে? হ্যাঁ হ্যাঁ, হাত নামাবো কেমনে? বুঝি না। হাত কিভাবে নামাবো এখন? হাত কিভাবে নামাবা? আবার হাতে ক্লিক করো তাহলে নেমে যাবে। আচ্ছা, এরপরে আসেন, এই যে ক্লিপআর্টের ছবি এগুলো শো করলো, আমরা এখানে যেটা ক্লিক করব এটা আবার পেজে চলে আসবে। দেন এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম, এরপর চাইলে এটা ইজিলি আবার এদিক সেদিক আমরা মুভ করতে পারি। এটা জাস্ট পিকচারের মতোই। আবার ক্লিপআর্টের নিচের দিকে যদি টান দেন দেখবেন অনেকগুলো শেপস এখানে আছে, হ্যাঁ, বিভিন্ন রকম যেগুলো আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এই যে একটা সবুজ চিহ্ন আছে, এটাকে মাউস চাপ দিয়ে ধরে আপনি চাইলে এটাকে সোজা করা, বাঁকা করা কাজে লাগাতে পারেন। এটা বিভিন্ন রকম শিট অথবা প্রশ্ন অথবা কোনো লিপলেট যদি কখনো তৈরি করতে হয় তাহলে এগুলো আপনারা ইউজ করতে পারেন। গেল এটা। এরপরে আসেন, আমরা ক্লিপআর্ট শেষ করছি, পরে হচ্ছে শেপস। শেপসের কাহিনীটা কি? শেপসে যখন আপনি ক্লিক করবেন দেখেন ফার্স্টেরটা লেখা আছে টেক্সট বক্স। তো টেক্সট বক্স প্লাস লাইন, তারপরে হচ্ছে অ্যারো, বিভিন্ন রকম, যেমন এটা রেক্টেঙ্গেল, ওভাল লেখা, এরকম রাউন্ড রেক্টেঙ্গেল। তো এখানে বিভিন্ন রকমের শেপস আছে। এখন এগুলো আমাদের কোন কাজে লাগবে? আপনি একটা অঙ্ক প্রশ্ন তৈরি করতে গেছেন, অঙ্ক প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যেমন অনেক সময় আমাদের লেখা লাগে যে বিষয় কোড। এখানে ধরেন সাবজেক্ট, সামনে আমরা লিখছি কোড, সাবজেক্ট কোড। এরপরে আপনি যদি এখানে একটা ঘর তৈরি করা প্রয়োজন হয় তাহলে কিভাবে করবেন? সরাসরি টেবিল কিন্তু হবে না, মনে রাখবেন। টেবিল যদি আমি এখানে দেখেন আমার এখানে কার্সর অলরেডি আছে, আমি যদি টেবিল ইউজ করতে চাই টেবিলটা কিন্তু হবে না, টেবিল হয় উপরে না হয় নিচে যায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে শেপসে আইসা যে রেক্টেঙ্গেল লেখা, এটাকে আপনি মাউসের বাম সাইড চাপ দিয়ে একটা এরকম সাবজেক্ট কোড কয়টা হয়, একটা কন্ট্রোল ধরে আমি এটা থেকে চাইলে আরেকটা কপি করে নিলাম, আরেকটা কপি করে নিলাম, ব্যাস। তাহলে এটা কিন্তু টেবিল না, এটা হচ্ছে কি শেপস থেকে বানিয়ে নিলাম। তাহলে শেপস আমাদের বিভিন্ন কাজে লাগবে। যেমন আমি যদি আবারও শেপসে আসি, টেক্সট বক্স লেখা, তো অনেক সময় পেজের বাম পাশের বা ডান পাশের কর্নারে এখানে ওই যে পিকচার এরকম কিছু একটা লেখা থাকে, যদি সিবিটিভি আমরা লিখি আর কি, তখন এরকম থাকে। গেল এটা। এরপরে যদি শেপস আপনি আরও দেখেন, বিভিন্ন ক্যাটাগরি শেপস তৈরি করা আছে। আমরা অনেক সময় ওই যে কাভার পেজ তৈরি করলে একেবারে পেজের শেষের দিকে আমরা এরকম একটা ডিজাইন করে এখানে টাইপিং বাই অমুক তমক কিছু একটা লিখে দিবেন ইত্যাদি। তাহলে এই পিকচারের শেপসের মধ্যে এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি শেপস আছে, এটা আপনি আপনার মন মতো করে যে কোনো শেপস ড্র করতে পারেন। যেমন এখানে আরও আছে এরকম। তো এই যে এখানে ক্লিক করলে একটা হলুদ চিহ্ন, এই হলুদ ইটা দিয়ে আপনি চাইলে কাস্টমাইজ করে এটাকে বিভিন্ন রকম এরকম কার্টুন, ধরেন এখানে একটা মানুষ বানাইলেন, মানুষ বানাইলে মানুষের হাত কোনটা পা কোনটা এরকম দিক নির্দেশনা দিতে পারেন, হ্যাঁ, এই আর কি। যেমন আমি যদি একটা মানুষ আঁকার ট্রাই করি, যেমন এরকম হয়, এরকম দিলাম, তারপরে এখান থেকে ধরেন পা আঁকি, কেউ আবার হাসাহাসি করিয়েন না, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। ওকে। এরপরে এখান থেকে ধরেন এটার একটা পা দিলাম, এরপরে আরেকটা দিলাম, দেন একটা মাথা লাগাইয়া দিই এখানে। ওকে। এবার এখান থেকে একটা গলা লাগাই দিলাম আর একটা হাত লাগাই দিচ্ছি। আমি এখান থেকে হাত কেমন হয় দিলাম, যে কোনো একটা দিলাম। সবাই কি লাইনে আছেন না ঘুমাই গেছেন? আছে। ঠিক আছে, দেখেন, আছি। থাকেন থাকেন। আরে মানুষ তো বানাইতে পারিয়েন না, কি করি কও। আচ্ছা ভাইয়া, একটা কথা বলছেন যে ওই 2017 2010 হ্যাঁ, এটা কেমনে বুঝবো? এটা কেমনে বুঝবা? আই হ্যাঁ, কি কইলে এটা বুঝো না, এটা কেমনে বুঝবে? না, হ্যাঁ, এটা বোঝার জন্য দাঁড়াও বুঝাইতেছি, ওয়েট এক মিনিট, কে আবার জয়েন হয়েছে বাইরেছে। আচ্ছা, এটা বোঝার জন্য হচ্ছে তুমি যখন সফটওয়্যারের উপরে আসবা তখন এটার নামটা লেখা দেখা যাবে। যেমন আমি দেখো ফলো করিও, স্টার্টে গেলাম, অল্পগ্রামে গেলাম, যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে এই যে এইটা ভার্সন লেখা আছে 2007 লেখা আছে, 2010 হলে 10-এ থাকতো, এই আর কি।
যাই হোক, তো এইটা আমি যে বানাইলাম, এখন আমি চাচ্ছি এটাকে গ্রুপিং করব। হ্যাঁ, কোনটা, এই যে শেপসটাকে গ্রুপিং। তো কন্ট্রোল ধরে সবগুলোর উপরে সিঙ্গেল সিঙ্গেল আমি একটা একটা ক্লিক দিচ্ছি। আহ, এরকম এরকম এরকম। এরপরে মাউসের ডান পাশ এটার উপরে ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপে গেলাম। এখন দেখেন এটা পুরোটা একটা। এখন ওই যে যেটা আঁকছি মূলত, যে এটার এখানে ধরেন এটা মাথা, তো আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে মাথা। ওকে, এর উপরে এটা আরেকটা দিলাম, আরেকটা কপি করে নিলাম আমি এখান থেকে। এই বিভিন্ন বইতে দেখবেন এরকম থাকে। হ্যাঁ, এই হলুদ এটা দিয়ে আমি আবার এটাকে ডিরেকশন দিলাম যে এটা হচ্ছে হাত। হুম, এই এরকম, যে এখানে এটা হাত, এরপরে কোনটা পা, এভাবে চাইলে আপনি বিভিন্ন রকম কাস্টমাইজ করে শেপসগুলোর কাজ করতে পারেন। ঠিক আছে, আর এখানে যেমন আমি বাংলাদেশের পতাকা ড্র করতে পারবো, বিভিন্ন কোম্পানির লোগো ড্র করতে পারবো, যতটুকু আমাদের পক্ষে পসিবল এখানে এই শেপসগুলো ব্যবহার করে করে চাইলে করতে পারেন। যেমন একটা গ্লাস তৈরি করলে এটার ভিতরে চাইলে ছবি দেওয়া যাবে, একটু ফলো করিয়েন। কারণ আমি এখান থেকে এরকম একটা তোড়া লাগাইলাম, কন্ট্রোল ধরে দুইটাকে গ্রুপিং করতেছি, রাইট সাইড গ্রুপিং থেকে গ্রুপ। ওকে, এবার এটার মধ্যে যদি আমি ছবি দিতে চাই, এটা অনেকে ভুল করে যে আলাদা একটা ছবি আনে। হ্যাঁ, কিভাবে কি করে দেখেন, যে এরকম একটা ছবি আনে, ইন ফ্রন্ট অফ টেক্সট করে, এরপর টানে এখানে ছবি দেয়। এটা হবে না। তাহলে কি করতে হবে, শেপসের উপরে ক্লিক রাখতে হবে, ফরম্যাট, দেন শেপ ফাইল, এরপরে পিকচার, দেন কোথায় ছবি আছে আপনি ফাইল খুঁজে নেবেন। যেমন এটা একটা দিলাম, তাহলে এটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। আবার এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারেন। আবার একই জায়গার মধ্যে গ্রেডিয়েন্ট, টেক্সট, প্যাটার্ন, বিভিন্ন রকম আরও ডিজাইন আছে, চাইলে ইউজ করতে পারেন। গেল এইটা। এবারে আসেন, আমরা আছি স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট মানে হলো ড্রয়িং করা, ডিজাইন করা, চিত্র আঁকা। এই যে কিছুক্ষণ আগে আমি শেপস নিয়ে বিভিন্ন রকম ড্র করলাম, এখন এই ড্রগুলো আমি যদি শেপস থেকে না করি, কিছু রেডি করা ফরম্যাট খুঁজি, তাহলে আমরা আসবো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে আসলে যেমন এখানে ফলো করি, এই একটা ডিজাইন, এই আরেকটা অনেক রকমের ডিজাইন আছে। যেমন আমি যদি এই টাইপের একটা নিই, দেখবেন বিভিন্ন আইসিটি বইয়ের ভিতরে বা বিজ্ঞান বইয়ের ভিতরে এই টাইপের কিছু সার্কেল দেখা যায়। তো প্রশ্ন টশ্ন তৈরি করতে গেলে আমাদের এই টাইপের সার্কেল দরকার হলে আমরা নর্মালি শেপস থেকে ড্র না করে স্মার্ট আর্ট থেকে হেল্প নিতে পারবো। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাহিনী। আরও অনেকগুলো ডিজাইন ছিল, অবশ্যই এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, নাহলে এটা নাড়াচাড়া করবে না। অ্যান্ড এখানে যদি কোনো রকম ছবি দিতে চান, তাহলে আগে বাহিরে ক্লিক করবেন, ভিতরে না। বাহিরে ক্লিক করলে এখান থেকে ছবি নিলাম, দেন ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। এবার আমি চাইলে এটাকে উপরে নিচে ডান দিক বাম দিক যেখানে ভালো লাগে নিয়ে বসাই দিলাম, যে সেটা ভিন্ন রকমের একটা ডিজাইন। এরপরে স্মার্ট আর্ট শুধু এটা না, আরও অনেকগুলো ডিজাইন আছে, যেটা তোমার ভালো লাগে এটা ইউজ করতে পারো। এই এটা এক একটা নিলে এক এক রকম প্যাটার্নের ডিজাইন আসবে। হ্যাঁ, এই আর কি, চাইলে এখানে লিখতে পারেন। আবার অবশ্যই এটাকে বলছিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, না করলে এটা নাড়াচাড়া হবে না, নাড়াচাড়া করা যায় না। তাহলে স্মার্ট আর্ট গেল শেষ, স্মার্ট আর্টের কাহিনী শেষ। এগুলো রেডি করা ফরম্যাট কি এডিটিং করবেন। এরপরে আসেন, লেখা আছে চার্ট। চার্টটা গুরুত্বপূর্ণ কাজ। চার্টের কাজটা আমি কয়েকবার করাইছিলাম যারা আমার অফলাইনে আছেন। তো সেক্ষেত্রে চার্টের কাজ হচ্ছে মূলত কি, আমরা অনেক সময় একটু ফলো করেন, কম্পিউটার স্ক্রিনের দিকে ফলো করেন। যেমন আমি যদি সিতে যাই, এখানে দেখেন কিছু মেমোরি কার্ড শো করলো, এই যে মেমোরি কার্ড। এখন এটা কত জিবি খালি, কত জিবি ফিল আপ, এটা কিন্তু দুইভাবে আমরা বুঝি। একটা হচ্ছে লেখা আছে যেমন 414 জিবি ফ্রি, 488-র মধ্যে 414 ফ্রি। এখন আমি কত জিবি খালি আছে বের করবো কীভাবে, 488 থেকে 414 মাইনাস করে দিব। মাইনাস করলে যেটা থাকবে এটা আমার খালি। আচ্ছা, এখন এই যে লেখা দেখে বুঝলাম, এবং উপরে একটা দেখেন অধিকাংশ খালি আর অল্প একটু ফিল আপ, এটা বোঝা যাচ্ছে। তো ঠিক সেমভাবে আমরা যদি চার্ট নিয়ে কাজ করি, এই টাইপের কোনো গ্রাফ চার্টের কাজ আমরা চার্টে করতে পারবো। উদাহরণ আমি এখানে করাই, মূলত ধরেন একটা ক্রিকেট খেলার রান রেট কীভাবে বের করে, অথবা একটা কোম্পানির কীভাবে, কোন কোম্পানি কত টাকা বেশি বেচছে, বিক্রয় করছে বা কম বিক্রয় করলো, ওই টাইপের চার্টও আমরা করতে পারবো। চার্টে আসলাম, আসার পরে ফার্স্ট হচ্ছে কলামে যাব, বুঝিয়েন বিষয়টা। চার্ট, চার্টে এরপরে কলাম, এখানে কলাম, লাইন, পেইন, বার, গুড়ি গাড়ি সবগুলো একটাই, অর্থাৎ এক একটা রেজাল্ট এক এক রকমের শো করবে। কোনোটা লাইন আকারে শো করবে, কোনোটা পেইন মানে গোল চিহ্ন বৃত্ত আকারে শো করবে, কোনোটা ঢেউ আকারে শো করবে। হ্যাঁ, রেজাল্ট একটাই, অঙ্ক একরকম, রেজাল্টও বিভিন্ন রকমভাবে প্রকাশ করবে আর কি, অঙ্ক একটাই। তো সেক্ষেত্রে আমি কলাম নিচ্ছি, কলাম নেওয়ার পর ওকে দিলাম, দিলে আমাদের সামনে স্ক্রিনটা এইভাবে দুই ভাগ হয়ে যাবে এরকম।
এরকম দুই ভাগ হয়ে যাবে। দেন আমি যেহেতু অঙ্ক করতেছি সেক্ষেত্রে এখানে লেখা আছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। তো সিরিজ 1 এর জায়গায় আপনি লিখতে পারেন ওভার 1, ওভার 1 লিখলাম। পরের ঘরে লিখতে পারেন ওভার 2, যেহেতু আমি ক্রিকেট খেলার রান রেট বের করতেছি ওভার 3। আর এখানে লিখতে পারেন আপনি 4 জন প্লেয়ারের নাম। হ্যাঁ, এরপরে হচ্ছে বিভিন্ন রকম আমি কয়েকজনের নাম লিখে দিলাম। ওকে, এখন যেহেতু আমি ওভার লিখছি, ওভার মানে হচ্ছে কে কত কোন বলে, সরি, ওভার মানে হচ্ছে কি যে 6 বলে কত রান দেওয়া হলো। তো এটা শতকরা পার্সেন্টেজের হিসাব, মানে 100%-এর মধ্যে সাকিব লিখছি প্রথম ব্যক্তি, সাকিবে 100%-এর মধ্যে 6 বলে কত রান দিল। উদাহরণ 60% রান দিল, মানে 100%-এর মধ্যে 60% রান দিল। দ্বিতীয়বারে কম হতে পারে, বেশি হতে পারে। দ্বিতীয় ওভারে দিল 80%, 3 নম্বর ওভারে দিল ধরেন 65%। এখন এটা হলো প্রথম ব্যক্তির 3 ওভার। দ্বিতীয় লিখছি তামিম, এটা হলো দ্বিতীয় ব্যক্তির সেম 3 ওভার, অর্থাৎ এটা প্রথম ব্যক্তির ফার্স্ট ওভার আর এটা দ্বিতীয় ব্যক্তির ফার্স্ট ওভার। তাহলে কি করা যাবে, প্রথম ব্যক্তি দিল প্রথম ওভারে 60%, দ্বিতীয় ব্যক্তি সেও তার ফার্স্ট ওভারে প্রথম ব্যক্তি থেকে কম হতে পারে, বেশি হতে পারে। উদাহরণ দিল 90%, 44। আমি আমার মন মতো করে দিয়ে দিলাম। আপনারা এটা মূলত যদি কখনো বাস্তব ভিত্তিক এই কাজটা করতে হয়, যেমন ধরেন একজন স্কুলে যারা কম্পিউটার অপারেটর আছে, তো সেই ক্ষেত্রে স্কুলের মধ্যে অনেক সময় এরকম কাজ আসতে পারে যে ক্লাস 5-এ আজকে কতজন স্টুডেন্ট আসছে, এরপরে ক্লাস 4-এ কতজন আসছে, ক্লাস 3-তে কতজন আসছে। এই টাইপের একটা চার্ট তৈরি করতে গেলে আপনি এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। একটা পার্সেন্টেজ গড় অ্যাভারেজ আপনি 4-কে দেখাইতে পারেন যে আজকে এই গড় অ্যাভারেজ। তাহলে উপরে লিখতে পারেন শ্রেণী, পাশে লিখতে পারেন দিনের নাম, হ্যাঁ, যে শনিবার, রবিবার, এভাবে কোন দিন কত পার্সেন্ট স্টুডেন্ট আসছে, এভাবে চাইলে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন যদি এই টাইপের কখনো কাজ আসে। আর এটা সব থেকে বেশি কারা বুঝবেন, যারা ওই যে গ্রাফ চার্টের কাজটা করতে পারেন কাগজ কলমে, তারা এটা বুঝবেন সহজে। আচ্ছা, এই যে আমি এটা লিখলাম, লেখার পরে নিচের যে কোনো একটা ঘরে ক্লিক দিতে হবে। দেন এখানে 3টা কাজ, একেবারে ডান পাশে এটা দিলে ক্লোজ হয়, এটা দিলে স্ক্রিন ছোট বড় হয়, আর এটা দিলে মিনিমাইজ। মিনিমাইজ হচ্ছে হাইট থাকা, অর্থাৎ যদি কোনো কারণে 42টা 42 না হয়ে 46 হয়, তাহলে আমি এখান থেকে কাস্টমাইজ করে দিলাম, ব্যাস। তাহলে এটা এখানে অটোমেটিক পরিবর্তন হবে, এই জন্য আমি এটা মিনিমাইজ করলাম। দেন আমাদের রেজাল্টটাকে আমরা মাঝখানে ক্লিক দিয়ে ফুল স্ক্রিন করলাম। আর এই রেজাল্টটা আমরা একটু বড় করে দেখতে চাচ্ছি, বা প্রত্যেকটা পার্সেন্ট কলামের উপরে আনলে আমরা বুঝতে একটু সুবিধা হয়। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই চার্টের উপরে ক্লিক করে ডিজাইনে আসবো। ডিজাইন থেকে লেআউট নাম্বার 2 লেখা আছে, লেআউট নাম্বার 2। সো 2-তে ক্লিক দিবেন। 2-তে ক্লিক করলে দেখেন এখন চার্টের প্রত্যেকটা কলামের উপরে পার্সেন্ট চলে আসছে। তাহলে আমরা বুঝবো কিভাবে, আমি এখানে চার্ট টাইটেলের জায়গায় ক্রিকেট টাইটেল লিখতেছি, CRICKET চার্ট। এবার হচ্ছে দেখেন প্রথমবার কালারটা নীল, তার মানে সবার প্রথমবার কালারটা নীল আছে। অর্থাৎ সাকিব ফার্স্ট ওভারে দিল 60%, তামিম দিল কত 90%, তার মানে সাকিব থেকে তামিমের কলামটা অনেক বড় দেখাচ্ছে। এরপরে এখানে MAS লিখলাম বা মাশরাফি, সেক্ষেত্রে ওরটা আরও একটু বড়, কারণ ও 95%, যেমন নাসিরেরটা 90। তার মানে সবার প্রথম ওভার কালার একরকম। আপনি যদি মনে করেন যে আমি নিজে কাস্টমাইজ করব কালারটা, করতে পারেন। তাহলে চার্টের প্রথম আমি কালার উপরে ক্লিক রাখলাম যে কোনো একটা, দেন ফরম্যাট, দেন শেপ ফাইল, এখান থেকে এটাকে সবগুলোকে রেড করে দিব। সবগুলো এক জায়গা হয় নাই, তাহলে আমরা কি করি, হয়তো কথা, ওকে, এখন হয়ে গেল, এই সবগুলো একযোগে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি আরও কালার বিভিন্ন রকম করতে পারেন। ফাইনালি এটাকে আবার ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, করার পর আপনি চাইলে এটাকে ছোট করেন, বড় করেন, যেভাবে ভালো লাগে। ওকে, এইগুলো আমাদের মূল চার্টের কাহিনী। আশা করি বুঝছেন, না বুঝলে ভিডিও দেখে নিন। এরপরে হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের কাজটা কি, হাইপারলিঙ্কের কাজ হচ্ছে মূলত নির্দিষ্ট কোনো ওয়ার্ডের মধ্যে লিঙ্ক অ্যাড করা। উদাহরণ আমি লিখলাম ডিজিটাল, DIGITALIT। এখন ডিজিটাল আইটির কাহিনীটা কি, হাইপারলিঙ্কের মূল কাজ কি? হাইপারলিঙ্কের কাজ হচ্ছে বিষয়টা এরকম থাকে, দেখেন আমি একটু ভাষা চেঞ্জ করি, এখানে লিখলাম যে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ক্লিক করুন। এখন আমি এই টাইপের একটা কথা লিখছি, কেমন, লেখার পরে এই লেখাটা যে লিখলাম, এখন কোনো ব্যক্তি এটা পড়ে কি করলো, ডিজিটাল আইটিতে ক্লিক দিল।
অ্যান্ড ডিজিটাল আইডিতে যখন সে ক্লিক দিল তখন তো ওয়েবসাইটে যায় নাই। তাহলে আমরা কি করতে হবে, আমরা এই লেখার মধ্যে ইনসার্ট থেকে এই যে হাইপারলিংক আছে, হাইপারলিংকের মাধ্যমে এটাকে জয়েন করতে পারি, একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি, লিঙ্ক জয়েন করাই দিতে পারি। তাহলে কি করব, আমরা আমরা এখান থেকে গুগলে চলে যাব। গুগলে আসার পরে আপনি লিঙ্কটা তো অবশ্যই গুগল থেকে নিতে হবে। আমাদের নেট চলে গেল। যাই হোক, এখানে দেখেন আমি ক্লাস কন্টিনিউ করতেছি, আপনারা ভিডিও দেখে নিয়ে। সেক্ষেত্রে এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্ক কপি করার পরে এই জায়গায় আসি, এটাকে সিলেক্ট করে ইনসার্ট হাইপারলিংক, দেন এই অ্যাড্রেস যে লেখা আছে অ্যাড্রেসের উপরে ক্লিক করে ওই লিঙ্কটাকে পেস্ট করে ওকে দিয়ে দিব। এবার আমার কাজ হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লিঙ্কের উপরে যখন আমরা একটা ক্লিক দিব তখন সরাসরি আমি যে লিঙ্ক অ্যাড করছি ওই গজলের মধ্যে চলে যাবে, ওয়েবসাইট দিলে ওয়েবসাইটে চলে যাবে। এ হচ্ছে আর কি মূলত লিঙ্কের কাহিনী। যাই হোক, নেটটা অফ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, ঠিক আছে। তো আপনারা আশা করি ভিডিওটা দেখে নিয়েন। তাহলে আজকে আমাদের হাইপারলিংক পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস বুকমার্ক থেকে আমি সামনে করাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের পার্সোনাল গ্রুপ যেটা আছে ওখানে শিট দিয়ে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ।